নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আবারও অপূর্ব সুন্দর একটা আশ্রমে। আশ্রমটি একদম গঙ্গার পাড়েই অবস্থিত। আর আমি এখন দাঁড়িয়েছি, দেখুন আমার পেছনেই হচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর এই গঙ্গার পাড়েই এই অপূর্ব সুন্দর আশ্রমটা অবস্থিত। আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমে। তো বন্ধুরা, এই শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম কোথায় অবস্থিত, আপনারা এসে কিভাবে পৌঁছবেন, এই আশ্রম কখন কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন হালিশহর স্টেশনে। শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন এই হালিশহর স্টেশনে। এই হচ্ছে হালিশহর স্টেশন, আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটায় বাইরে বেরিয়ে এই সামনেই হচ্ছে অটো টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসেই দেখুন এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে অটো বা টোটোয় উঠে আপনাদের যেতে হবে কোনা মোড়। হালিশহর স্টেশন থেকে অটোয় করে এসে নামলাম কোনা মোড়। সময় লাগলো 15 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এই হচ্ছে কোনা মোড়। আমি নামলাম অটোয় করে এই জায়গাটায় দেখুন, আর এইখানেই দেখুন বাস স্ট্যান্ড রয়েছে, কোনা মোড় জগন্নাথ ঘাট বাস স্ট্যান্ড। আর এই মোড়ে নেমেই এই যে সামনেই দেখছেন গলিটা ঢুকে গেছে, ওপরে দেখুন বোর্ড লেখা রয়েছে একটা। এই গলি দিয়ে কয়েক পা এগোলেই আজকের গন্তব্যস্থল। ওপরে দেখুন বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম, হালিশহর, কোনামোড়, হাজিনগর, উত্তর 24 পরগনা। সোজাই গলি দিয়ে এসে সামনে দেখুন গঙ্গা, আর এই ডান দিকে দেখুন আর একটা গলি ঢুকে যাচ্ছে। এই ডান দিকে একটু এগোলেই আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম। এই হচ্ছে শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। আর এই সামনে দেখুন এখানে লেখা রয়েছে দাতব্য চিকিৎসালয় শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম। ওখানে আমরা পরে যাচ্ছি, তার আগে চলুন আমরা আশ্রমটা ঘুরে দেখে নিই। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকেই রয়েছে দেখুন এখানে জুতো রাখার জায়গা। এখানে জুতো খুলে রেখে তারপরে আপনাদের কিন্তু আশ্রমে প্রবেশ করতে হবে। এই আশ্রমের কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। এই আশ্রমের মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের পা কিন্তু ধুয়ে নিতে হবে। এখানে সামনে লেখাই রয়েছে পা ধুয়ে তবেই আশ্রমের মন্দিরে প্রবেশ করুন। তো এই দিকে দেখুন বাঁদিকে একটা জায়গা রয়েছে, এখানে কল রয়েছে, দেখুন বাঁধানো জায়গা রয়েছে। এই যে এখানে কল রয়েছে, এইখানে পা ধুয়ে তারপরেই কিন্তু আশ্রমের মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে পা ধুয়ে নিলাম। আর এইখানে দেখুন একটা জায়গা রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো। এখানে একটা দেখুন তুলসী মঞ্চ রয়েছে, খুব সুন্দর। আর জায়গাটা বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো রয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, পাতাবাহারের গাছ রয়েছে। আর এই দিকে রয়েছে একটা বড় মঞ্চ, যেটা হচ্ছে পদ্ম ফুলের মতন ডিজাইন করা দেখুন মঞ্চটা। আর এখানে রয়েছে একটা লোহার দণ্ড, সেই দণ্ডের মধ্যে পতাকা লাগানো রয়েছে।
এই আশ্রমের মধ্যে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। সামনেটাই দেখছেন এই গাছগুলো রয়েছে, আশ্রমের পেছন দিকটায় কিন্তু একদম গঙ্গার ধারেই আশ্রমটা, ওই গঙ্গার দিকেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। এই হচ্ছে আশ্রমের মন্দিরের সামনেটা। মন্দিরের সামনেটা কিন্তু খুব সুন্দর সব কারুকার্য করা রয়েছে। এই হচ্ছে আশ্রমের মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই দেখুন বিশাল বড় নাট মন্দির রয়েছে। পুরো নাট মন্দিরের ফ্লোরটা শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর নাট মন্দিরের ওপরের দিকের দেওয়ালে দেখুন বিভিন্ন মনি ঋষিদের ছবি রাখা রয়েছে। রয়েছেন চৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, মা শারদা, সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, স্বামী প্রণবানন্দ, স্বামী নিগমানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম সব মহাপুরুষদের ছবি রাখা রয়েছে। নাট মন্দিরে মূল মন্দিরের ঠিক সামনাসামনি দেখুন এরকম একটা চিত্র করা রয়েছে। এটাও কিন্তু পাথর কেটেই করা হয়েছে। অপূর্ব সুন্দর চিত্রটা। আর এই হচ্ছে আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে দেখুন শ্বেত পাথরের বেদির ওপরে রয়েছে অপূর্ব সুন্দর একটি কাঠের সিংহাসন। আর সিংহাসনের ঠিক মাঝখানেই বিরাজ করছেন মা কালী। মা কালীর বিগ্রহটা দেখুন অপূর্ব সুন্দর। মায়ের উচ্চতা প্রায় 1 ফুট। শায়িত দেবাদিদেব মহাদেবের বুকের ওপরে দণ্ডায়মান মা কালী, মা শ্যামবর্ণা চতুর্ভুজা। মা কালীর সিংহাসনের 2 সাইডে দেখুন আরও ছোট ছোট 2টি সিংহাসন রয়েছে। একটিতে রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ, আর একটিতে রয়েছেন স্বামী যোগানন্দের গুরুদেব স্বামী পরমানন্দ। আর মা কালীর ঠিক সামনেই দেখুন এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, শ্বেত পাথরের শিবলিঙ্গ। আর সিংহাসনের ডান দিকেই রয়েছে একটি ছোট্ট খাট, যেখানে মা কালীকে শয়ন দেয়া হয়। মূল গর্ভগৃহের ডান দিকেই দেখুন রয়েছে আরও একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এইখানে দেখুন রয়েছে 5টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আর রয়েছে একটি শালগ্রাম শিলা। এই 5টি শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। প্রথমটি হচ্ছে তৈলঙ্গেশ্বর, তারপর রয়েছে পরমানন্দেশ্বর, তারপরে রয়েছে যোগানন্দেশ্বর, তারপরে অমৃতেশ্বর, তারপরে সুখেদেশ্বর। আর এইখানটায় দেখুন দেখতে পাচ্ছেন এখানে 5টি শিবলিঙ্গের ছবি রাখা রয়েছে, আর তলায় কিন্তু 5টি শিবলিঙ্গের নামও লেখা রয়েছে। মূল মন্দিরের বাঁদিকেও দেখুন একটি কক্ষ রয়েছে। এইটি হচ্ছে বিভা মায়ের কক্ষ। আশ্রমের এক সদস্যের কাছ থেকে জানতে পারলাম বিভা মা হচ্ছেন এই আশ্রমেরই একজন শিষ্যা। আর এই কক্ষেও দেখুন অনেক চিত্রপট রাখা রয়েছে। এখানে তৈলঙ্গ স্বামী, পরমানন্দ স্বামী, যোগানন্দ স্বামী, এরকম গুরু পরম্পরার ছবি রাখা রয়েছে। আশ্রমের মূল মন্দিরের ডান দিকেই দেখুন রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ সরস্বতীর সমাধি মন্দির। মন্দিরের গর্ভগৃহে দেখুন রয়েছে স্বামী যোগানন্দ সরস্বতীর সমাধি। আর এই সমাধির ওপরেই শ্বেত পাথরের বেদি করা রয়েছে, তার ওপরে শ্রী শ্রী 108 স্বামী যোগানন্দ সরস্বতীর একটি বিগ্রহ রাখা রয়েছে। এই বিগ্রহটিও শ্বেত পাথরের তৈরি। আর এই বেদির চারিপাশ দিয়ে দেখুন বিশাল বড় এই কাঠের সিংহাসনটি করা রয়েছে, আর ওপরের দিকে একটি চাঁদোয়া লাগানো রয়েছে। আর এই কাঠের সিংহাসনের ওপরে কিন্তু খুব সুন্দর সব কারুকার্য করা রয়েছে। স্বামী যোগানন্দ সরস্বতীর এই বিগ্রহের সামনে দেখুন নিচের দিকে রয়েছে একটি কাঁচের বাক্স। আর এই কাঁচের বাক্সের মধ্যে রাখা রয়েছে ওনার ব্যবহৃত চরণ পাদুকা।
আশ্রমের মন্দিরে দেবতাদের দর্শন করে এবং আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ মহারাজকে দর্শন করে এবারে চলে আসলাম আশ্রমের পেছন দিকটায়। আশ্রমের পেছন দিককার এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে দেখুন রয়েছে একটি খোলা বারান্দা। এই বারান্দায় দাঁড়ালে আপনারা দেখতে পাবেন সামনেই মা গঙ্গাকে। আশ্রমের সামনে দিয়েই বয়ে যাচ্ছে মা গঙ্গা। আর এখানেই দেখুন এই আশ্রমেরই সুন্দর একটি বাঁধানো ঘাট রয়েছে। আর এই দিকে দেখুন এখানে রয়েছে একটি ভিত্তিস্তম্ভ। এটি হচ্ছে ব্রহ্মপীঠ। এখানে দেখুন লেখা রয়েছে ব্রহ্মপীঠ আশ্রমের ভিত্তিস্তম্ভ। এই আশ্রম এখানে কবে স্থাপিত হয়েছে সেটাই দেখুন এখানে লেখা রয়েছে। আর এই স্তম্ভটি সেই সময় করা হয়েছিল প্রথম। এই আশ্রম স্থাপিত হয়েছে ৩রা অগ্রহায়ণ ১৩৭১ সালে, ইংরেজির ১৯শে নভেম্বর ১৯৬৪ সাল, বৃহস্পতিবার রাস পূর্ণিমা তিথির দিন। আর এইখানে দেখুন একটি যজ্ঞকুণ্ড রয়েছে। আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞ হয়। এই হচ্ছে আশ্রমের ঘাট, খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। আর এখানে দেখুন মা গঙ্গার একটি মূর্তি করা রয়েছে আর লেখা রয়েছে শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম, বিভা মায়ের ঘাট। ঘাটের দুই পাশে দেখুন দুইটি ছোট ছোট মন্দির রয়েছে। এগুলি হচ্ছে শিব মন্দির। এইখানেও দেখুন একটি কালো পাথরের শিবলিঙ্গ রাখা রয়েছে। এইদিকেও এই মন্দিরেও একটি কালো পাথরের শিবলিঙ্গ রাখা রয়েছে। এই হচ্ছে ঘাটের তোরণ। আর এখানে একটি লোহার গেট করা রয়েছে। এই গেটে কিন্তু তালা দেয়া রয়েছে, সেই কারণে একদম গঙ্গার ধারে কিন্তু যাওয়া যাবে না। বিশেষ কোনো অনুষ্ঠানের সময় এই গেট খোলা হয়। এই নিচ থেকে সম্পূর্ণ আশ্রমটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। গাছপালায় পুরো ভর্তি এই দিকটায়, প্রচুর গাছ রয়েছে। বড় বড় নারকেল গাছ রয়েছে, আম গাছ, বেল গাছ, কদম গাছ, তেঁতুল গাছ, এরকম বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই সাইডেও কিন্তু মন্দিরের গায়ে সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে, কিন্তু এই যে টিনের শেডটা দেয়া রয়েছে সেই কারণে সেই কারুকার্যগুলো আর দেখা যাচ্ছে না। আশ্রমের পেছন দিকে গিয়ে মা গঙ্গাকে দর্শন করে এবারে চলে এসেছি আশ্রমের সামনের দিকে। আর এখান থেকে দেখুন একটা সিঁড়ি উঠে গেছে ওপরে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ওপরেও কিন্তু একটি কক্ষ রয়েছে। তো চলুন সেই কক্ষে কি রয়েছে আমরা দেখে আসি। এই যে দেখুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে এখানেও একটি কক্ষ রয়েছে। এইটি হচ্ছে ধ্যান কক্ষ। এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা উনি এই কক্ষে বসেই ধ্যান করতেন। আর এখানে দেখুন একটি খাট রাখা রয়েছে, খাটের উপরে ওনার একটি চিত্রপট রাখা রয়েছে। এখনো পর্যন্ত এই আশ্রমের যারা শিষ্য রয়েছেন ওনারা কিন্তু এইখানে এসেই এই ধ্যান কক্ষে বসে ধ্যান করেন। এই ধ্যানকক্ষ থেকে বেরিয়ে আসলাম। ধ্যানকক্ষ থেকে বেরিয়েই এই বাঁ দিকেই দেখুন কিছুটা খোলা ছাদ রয়েছে। আর এইখান থেকে দাঁড়িয়ে সামনে প্রবাহমান মা গঙ্গাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। উপর থেকে এবারে নিচে চলে আসলাম। আর নিচে এসে আশ্রমের যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে একটি স্মৃতি মন্দির।
আর এখানে রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী গুরু মহারাজের ব্যবহৃত সব দ্রব্য সামগ্রী। এখানে ওনার ব্যবহৃত থালা, গ্লাস, টিফিন বাটি, ঘড়ি, জামা কাপড়, জুতো, এরকম ওনার সব ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে। এখানে সকালবেলায় যে ভোগ হয় ঠাকুরের আর কি বাল্যভোগ, সেটা এখন আমাকে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে। দেখুন এই যে প্রসাদে আছে সুজি আর লুচি। প্রসাদ গ্রহণ করে এবারে চলে এসেছি এই আশ্রমের দাতব্য চিকিৎসালয়ে। এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রম দাতব্য চিকিৎসালয় হালিশহর। আর এই হচ্ছে সেই চিকিৎসালয়। এইখানেই সপ্তাহের 3 দিন ডাক্তার বসেন, আর 2 রকমের ডাক্তার বসেন এখানে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, 2 রকমেরই কিন্তু ডাক্তার বসেন। আর এখানে দেখুন একটি লিস্ট দেওয়া রয়েছে যে কোন কোন ডাক্তার কোন কোন দিন কোন সময় বসেন। এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই যে দেখছেন সবুজ পর্দা দেওয়া যে রুমটি, এই ভেতরেই ডাক্তার বসেন। আর এইদিকে দেখুন রুগী বসারও জায়গা রয়েছে। আর এখানে দেখুন একটি টেবিল চেয়ারের ওপরে খাতা পেন রাখা রয়েছে। ডাক্তার দেখানোর জন্য এখানে কিন্তু আগের থেকে নাম লিখিয়ে যেতে হয়। এই চিকিৎসালয়ের পাশেই দেখুন এই দিকটায় রয়েছে এই আশ্রমের রন্ধনশালা। এই আশ্রমের প্রতিদিনকার যে ভোগ রান্না হয় সেটা কিন্তু এখানেই রান্না করা হয়। আর এখানে দেখুন জলেরও ব্যবস্থা রয়েছে। আর এইখানেই কিন্তু এই আশ্রমের সেবায়িতরাও থাকেন। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমের একজন সদস্যকে পেয়ে গেছি। ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম রতন রায়। আচ্ছা, এই আশ্রম গড়ে ওঠার যে প্রেক্ষাপট সেটা যদি একটু বলেন। এই আশ্রম গড়ে ওঠার প্রেক্ষাপট সম্বন্ধে আমরা তেমন কিছু জানতে পারি না। এখানকার আশ্রমে যিনি প্রতিষ্ঠাতা স্বামী যোগানন্দ 108 স্বামী যোগানন্দ সরস্বতী, তো ওনার কাছ থেকে যেটুকু জানা যায় উনি হচ্ছেন তৈলঙ্গ স্বামীর শিষ্য, পরমানন্দ স্বামী তার শিষ্য। উনি হচ্ছেন তৈলঙ্গ স্বামীর ঘরানা রাখেন সরস্বতী সম্প্রদায়। এবং উনি 129 বছর বয়সে ওনার দেহ রাখেন। ওনার 129 বছর বয়স হচ্ছে 1975-এর। আমরা যখন দেহ রাখেন তখন আমরা ওই সময়টা জানতে পারি। তাই এখানে তার থেকে 20 বছর টছর মতো আগে উনি এখানে ঘোরাঘুরি করতেন, এই সমস্ত অঞ্চল দিয়ে, হালিশহর, নৈহাটি দিয়ে ঘোরাঘুরি করতেন। তারপর স্থানীয় কিছু মানুষজন, এরকম একটা দীর্ঘদেহী সন্ন্যাসী খুব ভালো লাগে, তার অনুরোধ করে। তাদের অনুরোধে গঙ্গার সামনে একটা পুরনো ঘরে তিনি অবস্থান করেন। তিনি থাকতেন, ওই কয়েকজন মানুষ তার সেবাটা করতেন। অত্যন্ত খুব সাধারণভাবে একটা ছোট্ট টালির ঘরে তিনি থাকতেন। তারপরে থাকার পর স্থানীয় সবাই তার কাছ থেকে দীক্ষা টিক্ষা নিয়ে তাকে খুব অনুরোধ করে যে এখানে আপনি থেকে যান। তো উনি বললেন, দেখো বাবা, আমি পরিবারযোগ্য মানুষ, সমস্ত জায়গায় ঘুরে বেড়াই, কোথায় কোথায় ঘুরেছেন সে সম্বন্ধে আমরা কিছুই বলতে পারবো না। উনি তো শেষের দিকে 129-এ দেহ রাখলেন, তার আগের থেকে বছর 15-20 এখানে কাটিয়েছেন, শেষের দিকটাতে এসেছেন। ওনার মুখে এইটুকু শোনা যায় যে আমি বিভিন্ন উড়িষ্যায়, নেপালে, বিভিন্ন জায়গায় এরকম ঘুরে ঘুরে পরিব্রাজক সন্ন্যাসী, এরা কোথাও এক স্থানে কোনো ঘর বাড়ি আশ্রম বাঁধেননি। আচ্ছা আচ্ছা। এখানকার সেই বয়সে সবাই অনুরোধ করলো যে আপনার বয়স হয়েছে, আপনি এখন বুড়ো মানুষ হয়ে গেছেন, আপনি আমাদের কাছে থাকুন বলে এই আশ্রমটা হলো ব্রহ্মস্তম্ভতে দেখবেন লেখা আছে 3রা অঘ্রাণ 1371, ইংরাজি 19শে নভেম্বর 1964, বৃহস্পতিবার রাস পূর্ণিমার দিনে স্থাপন হলো। আচ্ছা, সেই থেকে তিনি এখানে অবস্থান করতেন আর কি। মাঝে মধ্যে কাশীতে, বেনারসে, পুরীতে, বিভিন্ন জায়গায় যে উনি ভ্রমণ করতেন, করে শেষের দিকে তিনি এই আশ্রম বাড়িতেই তিনি বসবাস করেছেন দেহ রাখা পর্যন্ত। তা উনি 1975-এর অক্টোবরে, তারিখটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, অক্টোবরে ওনার দেহ রাখেন। তখন ওনার গুরু সম্প্রদায়ের কাছ থেকে নির্দেশ নিয়ে, যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কাছ থেকে নির্দেশ নিয়ে ওকে এই আপনি যে দেখছেন যে আপনারা শ্বেত পাথরের যে ওনার মূর্তিটা, ওই মূর্তির নিচে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। উনি পদ্মাসনে বসে আসছেন, ওই অবস্থায় কাঠের বাঁশ করে তৈরি করে নিয়ে তাকে ওখানে সমাধি দেওয়া হয়। আচ্ছা, সেই থেকেই আমরা এখানে প্রতিদিন সকালে পুজো হয়। এছাড়া রয়েছে 5টা শিব। ওই 5টা শিব ওনার গুরু তৈলঙ্গ স্বামী, পরমানন্দ স্বামী, ওনার
ওনার বাবা মা জন্মদাতা পিতা মাতার নাম আছে, যে 5টা শিব দেখবেন, ওই 5টা শিবের আমরা রয়েছে। আর পাশে রয়েছেন অষ্টধাতুর মূর্তি, আমার আশ্রমে বলা হয় ব্রহ্মময়ী মা। আচ্ছা। এই কালী মূর্তিটা ওনার একজন শিষ্যর বাড়িতে ছিল। সে শেষের দিকে বলে যে আমার ছেলে মেয়েরা সেভাবে আর যত্ন টত্ন করতে পারবে না, তো বাবা আপনার কাছে আমি রেখে যেতে চাই। তখন গুরুদেব বললেন রেখে যাও, মা বেটি যদি আমার এখানে থাকতে পারে থাকবে, আমি আর কি করব, আমি গরিব মানুষ। তখন আশ্রম বাড়িটা এরকমভাবে এত সুন্দর তৈরি হয়ে ওঠেনি। আচ্ছা। তো তিনি দেখে যান, সেই থেকেই আমাদের এখানে সকালবেলায় এবং সন্ধ্যেবেলায়, সকালবেলায় ফল মিষ্টি দিয়ে প্রসাদ দেওয়া হয় গুরুদেবকে শিবের ঘরে এবং ব্রহ্মময়ী মার ঘরে। আচ্ছা। আর সন্ধ্যায় আপনার শুধু মিষ্টি দিয়ে, মিষ্টি জল মিষ্টি দিয়ে সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি হয়। এরপরে আপনার 8টা বাজলে সমস্ত মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। আর গুরুদেবকে শুধু দুপুরবেলায় অন্ন সেবা দেওয়া হয়। আচ্ছা। মানে ভাত, আলু সেদ্ধ, অল্প পায়েস, ডাল, তরকারি, যেদিন যেরকম হয় একটু ভাজা, এইগুলো দিয়ে ওনাকে অন্নভোগ দেওয়া হয়। আর অন্যান্য ঘরে অন্নভোগ হয় না। আচ্ছা। এছাড়া আমাদের উৎসব আছে, দুর্গা পুজো হয় এখানে, কালী পুজো হয়। এছাড়া 3 গুরুর জন্মতিথি পরমানন্দ, তৈলঙ্গ স্বামী এবং আমাদের গুরুর জন্মতিথি পালন হয়। আর মাঘী পূর্ণিমা পালন হয়, রাস পূর্ণিমা পালন হয়। রাস পূর্ণিমা আমাদের আশ্রম প্রতিষ্ঠার দিনটা, রাস পূর্ণিমা পর্বটা আমাদের আশ্রম প্রতিষ্ঠা হিসাবেই মানা হয়। আচ্ছা। এছাড়া প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমাতে মায়ের ভোগ দেওয়া হয়। আচ্ছা। আচ্ছা, এখানে নিত্যদিন কি ভোগের ব্যবস্থা আছে ভক্তদের জন্য? নিত্যদিনে আছে। আগে যথেষ্ট, এখন লোকজন আমাদের খুব কমে যাওয়াতে আমরা বলি যে আগের দিন এসে বলে যেতে, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, যে বলে গেল যে আমি একটু ভোগ পেতে চাই, 9টা সাড়ে 9টার মধ্যে বলে গেলে সেদিন তিনি এসে ভোগ পান। এবার তার ইচ্ছা হলো তিনি প্রণয়বাস কিছু রাখলেন কি না রাখলেন, তা নিয়ে আশ্রম কিছু বলবে না। আচ্ছা। কিন্তু আশ্রম তার জন্য তাকে ভোগ দেওয়ার জন্য কোনো প্রসাদ পয়সা চাইবে না। এবার যদি একসাথে দেখা যায় একাধিক লোকজন, হয়তো বলে আমরা 8 জন কিংবা 10 জন আসবো, তখন তাদের আমরা অনুরোধ করি যে আপনাদের যদি সামান্যতম, কোনো জোর নেই, কেন 5-6 জন লোককে আজকালকার দিনে খাওয়াতে গেলে তো একটা খরচা হয়, একজনকে তো চলে যায়, যে একসাথে কেউ যদি সেদিন এসেছিলেন 6 জন লোক, আমরা বললাম যে ঠিক আছে আপনারা আসুন, তো আপনাদের যত সামান্য যদি আশ্রমকে দান করতে পারেন। আচ্ছা। কারণ আজকালকার দিনে একটা তো থাকে, তাহলে না নিশ্চয়ই আমরা তো এটা তো আমরা ভেবেছিও দেবো, তো আমরা ঠিক আছে, এটা আমরা কোনো রকমভাবে করি না, তার যা ইচ্ছা বাস করে। মানে আপনাদের কোনো চাহিদা নেই, এমনি বিনামূল্যেই? গুরু নির্দেশ ছিল কাউকে পয়সা চেয়ে খাওয়াবে না। আচ্ছা। আগে নেওয়া হতো না, এখন এটা আমরা নিরুপায় বলি, কারণ বর্তমান বাজারের এই সমস্ত দেখে সবজির এরকম দাম টাম থেকে একজন দুজনের জন্য বলা হয় না, যদি মানে 4-5 জন 6 জন হয়ে যায় তখন বলা হয়। আচ্ছা। 1-2 জনের জন্য বলা হয় না। আচ্ছা, এখানে যদি কেউ এসে পৌঁছতে পারলেন না, হয়তো ফোনে যোগাযোগ করবে আগের থেকে, তার ব্যবস্থা আছে? ফোনের নাম্বার দেওয়া যাবে? আমাদের যিনি দেখাশোনা করছেন এই মুহূর্তে, তার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিই, কোনো জরুরি ব্যাপারে সেই ফোন নাম্বার যোগাযোগ করতে পারে। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের কোনো? না, এক গুরু পরিবারই থাকে এখন, সেরকমভাবে কোনো বিশেষ মানে এমনি পুরুষরা, মানে মহিলাদের রাত্রের দিকে উৎসব ছাড়া মহিলাদের থাকার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আশ্রম কখন খোলা হয়, কখন বন্ধ হয়? আশ্রমের নিয়ম অনুযায়ী সকাল 9টার থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা, কিন্তু এই একটা জনবসতির মধ্যে তো এই সকাল থেকে গেট খোলা থাকে। সবাই আসে, প্রণাম করতে চায়, যার জন্য মোটামুটি 5টা, সাড়ে 5টার পর থেকে 6টার থেকেই সবাই আসতে শুরু করে। এসে কেউ যদি এসে বলে যে মন্দির দর্শন করবো, তাকে তো না বলা যায় না। সেই জন্য কিন্তু আশ্রমের নিয়ম অনুযায়ী সকাল 10টার থেকে বেলা 1টা, বিকাল 4টের থেকে রাত্রি 8টা। আচ্ছা, এখানে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে, এটা কিভাবে এখানে পরিষেবা দেওয়া হয় একটু বলুন। পরিষেবা দেওয়া হয় আপনার সোমবার দিন, আজকে যেমন হোমিওপ্যাথিক আছে, আচ্ছা, ওই মোটামুটি ডাক্তারবাবু আসবেন 12টা, 12:30টার দিকে, তারপর যতক্ষণ হয় চলবে, আচ্ছা, 2টো 2:30 অবধি চলবে। মঙ্গলবার দিন বিকালে অ্যালোপ্যাথিক, আচ্ছা, 5টার থেকে যতক্ষণ পেশেন্ট থাকবে, মোটামুটি 7টা, 7:30টা পর্যন্ত চলে। আর বৃহস্পতিবার হচ্ছে চোখ, আচ্ছা, ওই চোখের ডাক্তার সকালে বেলার দিকে 1টার দিকে আসেন, 2:30, 3টে অবধি এরকম যতক্ষণ পেশেন্ট থাকে। মোটামুটি পেশেন্ট প্রতিদিনেরই হোমিওপ্যাথিক দিনে একটু বেশি হয়, অ্যালোপ্যাথিক চোখের দিনে 25-30 জন করে হয়ে যায়। আচ্ছা। হোমিওপ্যাথিকের দিনে এমনি কোনো ভিজিট লাগে না, আপনার পেশেন্টের যে ওষুধের দাম হয় সেই দামটাই দিতে হয়। সে দাম খুব বেশি হয় না, 50 টাকার মধ্যেই থেকে যায়। আচ্ছা। আর অ্যালোপ্যাথিকের দিন এবং চোখের দিনে 30 টাকা দিয়ে টিকিট করতে হয়। সেই 30 টাকার বিনিময়ে ওষুধ থাকলে আমরা দিতে পারি, নইলে বাইরে থেকে কিনে নিতে হয়। এই আমাদের এখানকার পরিষেবা। আচ্ছা। আর ইসিজি হয় রবিবার দিন সকালে
সে এখানে বলে গেলে তখন পেশেন্ট আসে, আমাদের লোককে খবর দেওয়া হয়, সে এসে ইসিজি করে দিয়ে যায়। ইসিজি করতে এখন বোধহয় 50 টাকা করে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে কি আগে থেকে নাম লেখাতে হয় তো? হ্যাঁ, এই ডাক্তারখানা জেনে যে সকালে সবাই নাম লিখিয়ে যাচ্ছে 10:30টায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আমরা আশ্রমের সদস্যের কাছ থেকে সমস্ত তথ্য জেনে নিলাম আশ্রম সম্বন্ধে। এবারে দেখুন, আশ্রম থেকে বেরিয়ে এসেই এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছিল, আপনাদের ঢোকার সময় দেখালাম যে গঙ্গার ধারে চলে যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সোজা চলে এসেই দেখুন এখানেও একটা সুন্দর বাঁধানো ঘাট রয়েছে। আর এখানে দেখুন একটা মন্দির রয়েছে, খুব সুন্দর। আর এই মন্দিরের গর্ভগৃহে দেখুন রয়েছে দেবাদিদেব মহাদেব। মাঝখানেই একটি শিবলিঙ্গ রয়েছে কালো পাথরের। আর পিছন দিকে আরও অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে যেখানে বিভিন্ন দেবদেবতারা রয়েছেন। শিবলিঙ্গের সামনে দেখুন রয়েছে ডান দিকে গণেশের মূর্তি, আর বাঁ দিকে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। আর এই দিকটায় দেখুন এইখানে রয়েছে গরুর দেবের একটি মূর্তি। আর এই গরুর দেবের মূর্তিটা যেখানে রাখা রয়েছে, এই সোজাসুজিই রয়েছে একটি কক্ষ যেখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র। জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের এই বিগ্রহগুলি দারু বিগ্রহ। জগন্নাথ দেবের কক্ষের পাশেই রয়েছে আরও একটি কক্ষ। এখানে দেখুন রয়েছেন দেবাদিদেব মহাদেব। এখানে মহাদেবের একটি বিগ্রহ রয়েছে, এই বিগ্রহটি হচ্ছে পাথরের তৈরি। মহাদেবের কক্ষের পাশেই রয়েছে আরও একটি কক্ষ। এখানে রয়েছেন পবনপুত্র হনুমান, বজরংবলী। এখানে বজরংবলীর একটি শ্বেতপাথরের মূর্তি রয়েছে। আর পেছন দিকে দেখুন একটি দেয়ালের মধ্যেও মূর্তি করা রয়েছে। বজরংবলীর গর্ভগৃহের পাশে এখানে আরও একটি গর্ভগৃহ রয়েছে। দেখুন এখানে দেখুন ছোট ছোট 8টা ত্রিভুজের মতন রয়েছে। যতদূর সম্ভব এগুলি হয়তো শিবলিঙ্গ হিসেবে পূজিত হয়। আর পেছন দিকে একটা মূর্তি রয়েছে, এটা ঠিক আমি বুঝতে পারছি না মূর্তিটা কোন দেবতার মূর্তি। আপনাদের যদি জানা থাকে এটা কি বা কোন দেবতা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরপরেই রয়েছে মা লক্ষ্মীর গর্ভগৃহ। এখানে দেখুন মা লক্ষ্মীর একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। এই মূর্তিটিও শ্বেত পাথরের তৈরি। এই মন্দিরের থেকে বেরিয়ে মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে সুন্দর একটি বাঁধানো ঘাট। এখানে কিন্তু স্নান করার জন্য এই ঘাটটা করা হয়েছে। এছাড়াও এই ঘাটে বিভিন্ন রকমের পুজো আচরা, পারলৌকিক ক্রিয়াকর্ম করার জন্যও কিন্তু জায়গা করা রয়েছে। এখানে পুরোহিত রয়েছে। এখানে পারলৌকিক ক্রিয়াকর্ম বা অন্য কোনো পুজো আচরা যেগুলো ঘাটে করা হয় সেগুলোর কিন্তু ব্যবস্থাও রয়েছে। এখানে দেখুন একটা পুজো হচ্ছেও। আর এই ঘাটে দাঁড়িয়েই দেখুন এই আশ্রমটিও দেখা যায়। তো বন্ধুরা, গঙ্গার পাড়ে অবস্থিত এই অপূর্ব সুন্দর শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।